ফোল্ডিং হয়ে ইনভ্যাজিনেটেড হয়ে এরা পুরো টেস্টিসটাকে কতগুলো লোবিউলে সাবডিভাইড করে। কতগুলো লোবিউলে সাবডিভাইড করে। টিউনিকা অ্যালবুজিনিয়ার মেন কাজই হচ্ছে দুটো, একটা হচ্ছে টেস্টিসকে প্রোটেক্ট করা, 2 নম্বর হচ্ছে পুরো টেস্টিসটাকে কতগুলো লোবিউলে সাবডিভাইড করে। এইভাবে হিউম্যান বডির এক একটা টেস্টিসে প্রায় 150 থেকে 200টা লোবিউলে সাবডিভাইড থাকে। নর্মাল অবস্থায় কি বললাম, টিউনিকা অ্যালবুজিনিয়া টেস্টিসের একেবারে বাইরের লেয়ার, যেটা একটা ফাইব্রাস লেয়ার, কোলাজেন ফাইবার নিয়ে তৈরি হয়। যে টেস্টিসকে দুটো কাজ করে, একটা প্রোটেক্টিভ লেয়ার হিসাবে কাজ করে, আর পুরো টেস্টিসকে কতগুলো লোবিউলে ভাগ করে। এই লোবিউলগুলো এরকম একটা টেস্টিসে অ্যাপ্রক্সলি 150 থেকে 200টা লোবিউল থাকে। টিউনিকা অ্যালবুজিনিয়ার ভেতরের দিকে আরেকটা লেয়ার থাকে। টিউনিকা অ্যালবুজিনিয়ার ভেতরের দিকে আরেকটা লেয়ার থাকে, যে লেয়ারটা ব্লাড ভেসেল কন্টেনিং একটা লেয়ার। ব্লাড ভেসেল কন্টেনিং এ লেয়ারটাকে আমরা বলি টিউনিকা ভাস্কুলারিস। এটাকে বলা হয় টিউনিকা ভাস্কুলারিস। টিউনিকা ভাস্কুলারিসের কাজ কি? টিউনিকা ভাস্কুলারিসের কাজ হচ্ছে প্রতিটা লোবিউলের মধ্যে যে সমস্ত টিস্যু থাকে সেই টিস্যুগুলোকে সাফিসিয়েন্ট নিউট্রিশন, অক্সিজেন সাপ্লাই করা, কিংবা এখান থেকে এক্সক্রিটেড প্রোডাক্টগুলোকে বাইরে বের করে নিয়ে যাওয়া। এটা হচ্ছে এর কাজ। তাহলে এই ভেতরের লেয়ারটাকে আমরা বলছি টিউনিকা ভাস্কুলারিস। ব্লাড ভেসেল কন্টেইনিং যে ইনার লেয়ার সেটাকে বলা হয় টিউনিকা ভাস্কুলারিস। আর এর বাইরের যে লেয়ার সেই লেয়ারটাকে আমরা বললাম টিউনিকা অ্যালবুজিনিয়া। এইটুকুনি আশা করছি কারো কোনো কনফিউশন নেই। নেক্সট, প্রতিটা লোবিউলের মধ্যে এক ধরনের ফ্লুইড, প্রতিটা লোবিউলের মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে, এরা ফ্লুইডে ভর্তি থাকে। এটাকে বলা হয় ইন্টারস্টেসিয়াল ফ্লুইড। টিস্যুর ভেতরে যে ফ্লুইড থাকে তাকে আমরা বলি ইন্টারস্টেসিয়াল ফ্লুইড। এগুলো হচ্ছে ইন্টারস্টেসিয়াল ফ্লুইড। ইন্টারস্টেসিয়াল ফ্লুইড, এই ইন্টারস্টেসিয়াল ফ্লুইডের এই যে চেম্বার গুলো, লোবিউল, এক একটা লোবিউলের মধ্যে আর আরেকটা দিক ওপেন থাকে, এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুল। সেমিনিফেরাস টিউবুলকে যদি আমরা ভালোভাবে দেখি কিছুই না, একটা এরকম টাইপের একটা টিউব, যেটা স্পাইরাল ফর্মে বা কনভিউলেটেড ফর্মে থাকার মেন কারণ হচ্ছে এদের সাইজটা যেখানে থাকে সেই স্পেসের থেকে সাইজটা বড়। ওর জন্য খুব ছোট জায়গার মধ্যে এগুলোকে থাকতে হয় বলে এগুলো কুণ্ডলীকৃতভাবে বা স্পাইরাল ফর্মে এক্সিস্ট করে। এভাবে প্রতিটা লোবিউলের মধ্যে কিছু এরকম স্পাইরাল ডাক্ট লক্ষ্য করা যায়। এই স্পাইরাল ডাক্টগুলোকে আমরা বলি সেমিনিফেরাস টিউবুল। এই স্পাইরাল ডাক্টগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবুল। তাহলে এইভাবে এগুলোর মধ্যে এক একটা লোবিউলের মধ্যে অ্যাপ্রক্স 2 থেকে 3টে করে এরকম ডাক্ট থাকে, এবং সেই ডাক্টগুলো প্রতিটা প্রতিটা লোবিউলের সামনের দিকে ডাক্টগুলো ইন্টার কানেক্টেড হয়ে একটা কমন ডাক্ট ক্রিয়েট করে, এবং লোবিউল থেকে কমন ডাক্টগুলো বেরিয়ে আসে। এখানেও তাই। কমন ডাক্ট
এখান থেকে একটা কমন ডাক্ট বেরিয়ে আসছে, কমন ডাক্ট বেরিয়ে আসছে, এখান থেকে কমন ডাক্ট বেরিয়ে আসছে। এই কমন ডাক্টগুলো বেরিয়ে এসে টেস্টিসের সামনের দিকে বা অ্যান্টেরিয়ার রিজিয়ানে এরা কি করে, একটা নেট লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে, এরা একটা নেট লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে। এই নেট লাইক স্ট্রাকচারটাকে বলা হয় রেটে টেস্টিস। তাহলে প্রতিটা টেস্টিকিউলার লোবিউল থেকে সেমনিফেরাস টিউবুল গুলো অ্যারাইজ হয়ে এরা অ্যান্টেরিয়ার রিজিয়ানে একটা নেট লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে। এই নেট লাইক স্ট্রাকচারটাকে আমরা বলছি রেটে টেস্টিস। এইটাকে বলা হয় রেটে টেস্টিস। রেটে টেস্টিস ফর্ম করার পর রেটে টেস্টিস থেকে কি হয়, আবার কতগুলো 7 থেকে 11টা 7 থেকে 11 নাম্বার ডাক্ট এখানে অ্যারাইজ হয়। অ্যাপ্রক্স 7 থেকে 11 ডাক্ট এরকম অ্যারাইজ হয়। অ্যারাইজ হয়ে এরা সবগুলো একসঙ্গে অ্যাটাচ হয়ে একটা কমন স্ট্রাকচার তৈরি করে। এটা এরকম টাইপের স্ট্রাকচার তৈরি করে। এখানে এই অবধি যে স্ট্রাকচার বললাম, যারা রেটে টেস্টিস থেকে স্টার্ট হয়ে রেটে টেস্টিস থেকে যে 7 থেকে 11 ডাক্ট লাইক স্ট্রাকচার অ্যারাইজ হয়, এই ডাক্ট লাইক স্ট্রাকচারকে আমরা বলি ভাষা ইফারেন্সিয়া। এটাকে বলা হয় ভাষা ইফারেন্সিয়া। এইটাকে বলা হয় রেটে টেস্টিস। এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবুল। প্রতিটা লোবিউল থেকে সেমিনিফেরাস টিউবুল গুলো সিঙ্গেল ভাবে অ্যারাইজেস হয়ে ফর্ম করে রেটে টেস্টিস। যে রেটে টেস্টিস থেকে অ্যারাইজ হয় ভাষা ইফারেন্সিয়া। ভাষা ইফারেন্সিয়া কম্বাইন্ড হয়ে ফর্ম করে একটা স্পেশাল টাইপের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা বলি এপিডিডাইমিস। এই যে স্ট্রাকচারটা ফর্ম করা হলো, এই স্ট্রাকচারটাকে বলা হয়, এই যে স্ট্রাকচার এটাকে বলা হয় এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের আবার 3খানা পার্ট হয়। এর ওপরের যে এই পার্টটা, যেটা টুপির মতো মাথার ওপরে আছে, এই পার্টটাকে বলা হয় ক্যাপুট। এই পার্টটাকে আমরা বলি ক্যাপুট। এপিডিডাইমিসের 3খানা পার্ট। এটাকে বলছি ক্যাপুট। এই নিচে যে ব্যাগ লাইক স্ট্রাকচার, নিচে যে ব্যাগ লাইক স্ট্রাকচারটাকে বলা হয় কডা। কডা, CAUDA, কডা। আর এই পোর্শনটা যে ক্যাপুট আর কডার মধ্যে কানেকশন তৈরি করে তাকে আমরা বলি কডেট। এই পোর্শনটাকে আমরা বলি কডেট। তাহলে পুরো এপিডিডাইমিসের ফিজিক্যালি 3খানা পার্টে সাবডিভাইড থাকে। উপরেরটাকে বলছি ক্যাপুট, মিডল পোর্শনটাকে বলছি কডেট, নিচের পোর্শনটাকে বলা হয় কোয়াডা। এটা একটা টিউব লাইক স্ট্রাকচার, কিন্তু এর একটা স্পেশাল ফাংশন বা ক্রাইটেরিয়া আছে। স্পেশাল ফাংশন বা ক্রাইটেরিয়া গুলো কি, এটা আমি পরে আসছি। তার আগে
এপিডিডাইমিস কডা এপিডিডাইমিস থেকে এখানে একটা ডাক তৈরি হয়, যেখানে কডা হচ্ছে এপিডিডাইমিসের লাস্ট পার্ট। এপিডিডাইমিসের লাস্ট পার্ট থেকে এখানে একটা ডাক অ্যারাইজ হয়। যে ডাকটা অ্যারাইজ হয় সেই ডাকটাকে আমরা বলি ভাস ডিফারেন্সিয়া। এখান থেকে আরেকটা ডাক তৈরি হচ্ছে। যে ডাকটা তৈরি হয়, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ডাকটা হচ্ছে স্পাইরাল ফর্মে থাকে। এই ডাকটাকে বলা হয় ভাস ডিফারেন্স। এটাকে বলা হয় ভাস ডিফারেন্স। প্রথম থেকে চলে আসি আবার। টেস্টিসের ভেতরে সেমনিফেরাস টিউবুল, সেখান থেকে রেটে টেস্টিস, সেখান থেকে ভাস ইফারেন্সিয়া, সেখান থেকে এপিডিডাইমিস, ভাস ডিফারেন্সিয়া। এতটা এই যে পুরো ডাকগুলো স্টার্ট করছি, পুরো ডাকটাই কিন্তু উলফিয়ান ডাক্টের আন্ডারে। হ্যালো পৌলমি, এটা উলফিয়ান ডাক্টের আন্ডারে। ভাষা ডিফারেন্সিয়া, ভাষা ডিফারেন্সিয়া যেখানে শেষ হয়, সেখান থেকে এখানে করে থাকে একটা, আমাদের এটা একটা ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার ইউরেথ্রা দিয়ে বাইরে বেরিয়ে আসে। পেনিসের স্ট্রাকচারের থ্রু দিয়ে যে ডাক্ট তৈরি হয়, সেই ডাক্টকে আমরা বলি ইউরেথ্রা। সেটা আমার এ দিয়ে বেরিয়ে আসে, ইউরিনারি ব্লাডার থেকে স্টার্ট হয়। এখানে ভাস ডিফারেন্সিয়া যেখানে স্টার্ট হয়, সেখান থেকে একটা ক্যানেল শুরু হয়ে এরা ওপেন হয় কোথায়, এখান থেকে একটা ক্যানেল শুরু হয়, যে ক্যানেলটা ওপেন হয় ইউরেথ্রাতে। আর এই যে ক্যানেল, এই ক্যানেলটাকে আমরা বলি ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট, এটাকে বলা হয় ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্টটা ওপেন হয় কোথায়, ইউরেথ্রার মধ্যে। যতক্ষণ ইউরেথ্রার মধ্যে এই জেনিটাল ডাক্টটা ওপেন হয়নি, ততক্ষণ তাকে ইউরেথ্রাল ডাক্ট বলতাম। যখন এর মধ্যে জেনিটাল ডাক্টটা ওপেন হলো, তাহলে এখান থেকে স্টার্ট করে এইটুকু ডাক্ট, এর মধ্যে দিয়ে কিন্তু ইউরিনও পাস হতে পারে, এর মধ্যে দিয়ে সিমেনও পাস হতে পারে। তাই এই ডাক্টটা হচ্ছে কমন ডাক্ট। আর ওপরের এই ডাক্টটা কিন্তু খালি ইউরেথ্রাল ডাক্ট। তাই এখান থেকে যেখানে ইজাকুলেটরি ডাক্ট অ্যাটাচ হয়, তারপর থেকে ডাক্টটাকে আমরা বলি ইউরোজেনিটাল ডাক্ট। ইউরোজেনিটাল ডাক্ট অন টাইপ অফ কমন ডাক্ট। ওকে, এবার ইজাকুলেটরি ডাক্টটা টার্মিনেট হয় কোথায়, ইউরেথ্রাল ক্যানেলে। এটা অরিজিনেট হয় কোথায়, এটা অরিজিনেট হয় ভাষা ডিফারেন্সিয়ার ঠিক টার্মিনাল রিজিয়ানে। ভাষা ডিফারেন্সিয়ার টার্মিনাল রিজিয়ান বুঝবো কোথায়, ভাষা ডিফারেন্সিয়ার টার্মিনাল রিজিয়ান বোঝানো হয়, এখানে একটা গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডটাকে বলা হয়, যেখানে ভাষা ডিফারেন্সিয়ার ইজাকুলেটরি ডাক্টটা ইন্টার কানেক্টেড হয়, সেই ইন্টার কানেক্টেড জায়গায় এখানে একটা গ্ল্যান্ড ওপেন হয়। এখানে একটা গ্ল্যান্ড এভাবে ওপেন হয়। যে গ্ল্যান্ডটা ওপেন হয় তাকে আমরা বলি সেমিনাল ভেসিকল। এই যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটাকে আমরা বলি সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল গ্ল্যান্ডটা যেখানে ওপেন হয়, সেই পয়েন্ট অবধি ভাষা ডিফারেন্সিয়া এক্সটেন্ডেড। সেমিনাল ভেসিকল ওপেনিং পরের জায়গা থেকে ইজাকুলেটরি ডাক্ট স্টার্টেড হয়, এবং তারপরে সেটা এক্সটেন্ডেড থাকে আপ টু ইউরেথ্রা। ওকে,
এই পুরোটা হচ্ছে আমার উলফিয়ান ডাক্ট। মেল বডির স্ট্রাকচারের এইটাকে আমরা বলি উলফিয়ান ডাক্ট। এই যে উলফিয়ান ডাক্ট, এই উলফিয়ান ডাক্টের ক্ষেত্রে এবার আমি খালি কোথা থেকে কতটা অবধি এক্সটেন্ডেড এই কথাগুলি বলা হয়েছে। এখনো অবধি কিন্তু আমি কার ফাংশন কি, কে কি করে সেগুলো কিছু বলিনি। খালি কার উপরে কে হয়, আমি যে কথাগুলো একটু আগে বলতে চাইছিলাম যে উলফিয়ান ডাক্ট বলে আমি একটা ডাক্টের ছবি আঁকলাম এরকম ভাবে প্রথমে, যে ডাক্টের আমি এই পয়েন্টটাকে বললাম এক্সট্রা জেনিটাল পোর বা ইউরেথ্রা মেল বডির ক্ষেত্রে, আর স্টার্টিং পয়েন্টটাকে আমরা বললাম সেমিনিফেরাস টিউবুল বললাম। আর এর মাঝে এই যে পুরো ডাকটা, তার মধ্যে বললাম অনেকগুলো পার্টে সাবডিভাইড থাকে। সেই পার্টগুলোর মধ্যে আমি বললাম সেমিনিফেরাস টিউবুল, রেটে টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্সিয়া, ইজাকুলেটরি ডাক্ট, ইউরোজেনিটাল ডাক্ট। এই সবগুলো পার্ট কম্বাইন্ড হয়ে যে ডাক্ট লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে বা ক্যানেল লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে, দ্যাটস কল উলফিয়ান ডাক্ট। ওকে, এটুকু ক্লিয়ার? আমি, বলো। তাহলে পুরো যে ডাক্টের কথাটা বলছিলাম, পুরো ডাক্টটাকে আমরা বলছি উলফিয়ান ডাক্ট, তাই তো? এবার টেস্টিসের মধ্যে যে সেমনিফেরাস টিউবুল আছে, এই টেস্টিসের মধ্যে সেমনিফেরাস টিউবুল, এখানে একটা কথা বলা হয়নি, বলে দিই। টেস্টিসে এটা হচ্ছে টেস্টিকুলার লোবিউল। টেস্টিকুলার লোবিউলের মধ্যে ডাকবেনটা কোথায় গেল? টেস্টিসের মধ্যে যে সেমনিফেরাস টিউবুল আছে, সেমনিফেরাস টিউবুল গুলো সাসপেন্ডেড ফর্মে থাকে একটা প্লাজমার মধ্যে। যে প্লাজমাটাকে আমি কি বললাম, এই যে প্লাজমা, এটা হচ্ছে আমার ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। এই ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে সেমিনিফেরাস টিউবুলের বাইরে, সেমনিফেরাস টিউবুলের বাইরে এবং ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে এখানে কতগুলো সেল থাকে, যে সেলগুলো এইভাবে অ্যারেঞ্জ হয়। সেলগুলো কেমন টাইপের? কিউবয়েডাল সেল। এরা এইভাবে গুচ্ছাকারে অবস্থান করে। কিছু কিউবয়েডাল সেল এইভাবে অ্যারেঞ্জ হয়। লোকেশনটা কোথায়? ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে, কিন্তু সেমনিফেরাস টিউবুলের বাইরে। সেমনিফেরাস টিউবুলের বাইরে ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে কিছু কি হয়, আমার কিছু কিউবয়েডাল লাইক সেল লক্ষ্য করা যায় বা সিক্রেটারি সেল লক্ষ্য করা যায়। এই সিক্রেটারি যে সেলগুলো, এদেরকে বলা হয় লেডিগেজ সেল। লেডিগ সেল, এদেরকে বলা হয় লেডিগ সেল। এটাকে আমরা বলি লেডিগ সেল। তাহলে লেডিগ সেলগুলো কি? অন টাইপ অফ সিক্রেটারি সেল। এর লোকেশন কোথায়? এরা হচ্ছে টেস্টিসের মধ্যে। কোন জায়গায়? ইন্টারস্টেশিয়াল ফ্লুইডের মধ্যে, এক্সটার্নাল সাইড অফ সেমনিফেরাস টিউবুল জেনারেলি। ওকে, নর্মালি কি হয়, লেডিক সেল কি করে আমরা জানি, ছোটবেলায় পড়ে এসেছি হয়তো। লেডিক সেল থেকে বেরোয় টেস্টোস্টেরন। লেডিক সেল থেকে যে টেস্টোস্টেরন বেরোয়, সেটা কোথায় আসে? এরা রিলিজ হয়ে আসে এই ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে। ইন্টারস্টেশিয়াল ফ্লুইডে যখন টেস্টোস্টেরন আসে, এটা যখন একটা লেভেলের উপরে বেড়ে যায়, তখন এরা ঢুকে যায় ভাসা টিউনিকা ভাস্কুলারিসের মধ্যে, দিয়ে ব্লাডের মধ্যে দিয়ে ঘুরতে শুরু করে টেস্টোস্টেরন। এইভাবে টেস্টোস্টেরন হোল বডিতে ট্রান্সমিটেড হয়। তাহলে লেডিক সেল বলে কিছু সেল বললাম স্ট্রাকচার টেস্টিসের মধ্যে, তার কাজ বললাম টেস্টোস্টেরন রিলিজ করা। 2 নম্বর কথা, এখানে যে সেমিনিফেরাস টিউবুল বলছি, সেমিনিফেরাস টিউবুলের কাজ হচ্ছে স্পার্ম প্রোডাকশন করা। সেমিনিফেরাস টিউবুল অ্যাকচুয়ালি স্পার্ম প্রডিউসড করে।
তাহলে স্পার্ম প্রডিউসড হয় কোথায়? সেমিনিফেরাস টিউবুলে। সেমিনিফেরাস টিউবুলের মধ্যে স্পার্ম প্রডিউস হচ্ছে। স্পার্ম প্রডিউস হয়ে প্রতিটা সেমিনিফেরাস টিউবুল থেকে, প্রতিটা লোবিউল থেকে চলে আসছে কোথায়? রেটে টেস্টিসে স্পার্ম চলে এলো। রেটে টেস্টিসে যে স্পার্ম গুলো চলে এলো, এই স্পার্ম গুলো একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে। এই স্পার্ম গুলো শুধুমাত্র ফিজিক্যালি স্ট্রাকচার, ফিজিক্যালি সিমিলারিটি উইথ স্পার্ম, নর্মাল স্পার্ম বা ম্যাচিওর স্পার্ম, এরা খালি ম্যাচিওর স্পার্মের সঙ্গে খালি ফিজিক্যালি সিমিলারিটি থাকে, আর কোনো ম্যাচিওর স্পার্মের সঙ্গে আর কোনো ক্রাইটেরিয়ার সিমিলারিটি এদের থাকে না। এদের না, এক মিনিট দাঁড়া, যাই হোক, কি বলতে গেলাম, প্রতিটা সেমিনিফেরাস টিউবুল থেকে যে স্পার্ম গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ম্যাচিওর স্পার্মের মতো স্ট্রাকচারাল খালি সিমিলারিটি থাকে। এদের মধ্যে না থাকে কোনো মুভমেন্ট পাওয়ার, এদের মধ্যে মটিলিটি পাওয়ার না থাকে, কোনো মটিলিটি পাওয়ার না থাকে, কোনো ফার্টিলাইজ পাওয়ার। স্পার্মগুলো, এই স্পার্মকে যদি কোনোভাবে ওভামের কাছে নিয়ে যাওয়া হয়, স্পার্মগুলো ওভামকে ফার্টিলাইজ করতে পারবে না। এই ফার্মগুলো সবে তৈরি হওয়া স্পার্ম, মানে এইগুলো এইগুলো হচ্ছে যখন কোনো ডিফেন্সের ক্ষেত্রে যখন কোনো নেওয়া হয়, যখন নিউ অ্যাপয়েন্টমেন্ট করা হয়, তাদেরকে ফার্স্ট টাইম ট্রেন করা হয়। ট্রেন করার পর তারা কিন্তু অ্যাকচুয়াল মিলিটারি ফোর্সে বা ডিফেন্স ফোর্সে কনভার্ট হয়। প্রথমে তারা ডিফেন্স ফোর্সে কনভার্ট হয় না। এখানেও তাই, যে স্পার্মগুলো তৈরি হলো, এই স্পার্মগুলো সবেমাত্র তৈরি হওয়া স্পার্ম, এদের মধ্যে না থাকে মটিলিটি পাওয়ার, না থাকে ফার্টিলাইজ পাওয়ার। তাহলে এই স্পার্মগুলো তৈরি হওয়ার পর প্রথমে আসে রেটে টেস্টিস, তারপর রেটে টেস্টিস থেকে এরা এই ভাষা ইফারেন্সিয়া দিয়ে এরা আস্তে আস্তে চলে আসে কোথায়? প্রথমে ক্যাপুট, তারপরে কডের, দিয়ে কডা। কডা রিজিয়ানে স্পার্মগুলো চলে আসে। কডা রিজিয়ানে স্পার্মগুলো আসার পর এখানে আসার পর প্রায় 1 মাস, 1 মাস মতো এই স্পার্মগুলো এখানে স্টোরেজ ফর্মে থাকে। স্পার্মগুলো এখানে 1 মাস মতো স্টোরেজ ফর্মে থাকে। তাহলে যেহেতু স্পার্মের কোনো মটিলিটি পাওয়ার থাকে না, তাহলে স্পার্মগুলো সেমনিফেরাস টিউবুলে তৈরি হওয়ার পর এখান থেকে এই এপিডিডাইমিস অব্দি এলো কিভাবে? হাইড্রোস্টেটিক ফোর্সের থ্রু দিয়ে। মানে এর মধ্যে ফ্লুইডের যে ফোর্স কাজ করে, সে হাইড্রোস্টেটিক ফোর্সের জন্য এখান থেকে স্পার্মগুলো আস্তে আস্তে আমার রেটেটেস্টি, সেখান থেকে ভাসিফাইনসিয়া, সেখান থেকে আমার এপিডিডাইমিসের কডা রিজিয়ানে এসে স্টোরেজ হলো। কডা রিজিয়ানে এসে প্রায় 1 মাস পর্যন্ত এটা স্টোরেজ হয়। খালি স্টোরেজ হয় না, এখানকার একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে কডা রিজিয়ানে এখানে স্পেশাল টাইপের নিউট্রিশন সাপ্লাই হয়, লাইক ফ্রুক্টোজ, কিংবা আদার্স কোনো নিউট্রিশন এখানে সাপ্লাই হয়। এখানকার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে এই স্পার্মগুলো কি হয়? এরা মটিলিটি পাওয়ার অ্যাচিভ করে। তাহলে এপিডিডাইমিসের মেন কাজ হচ্ছে দুটো: স্পার্মকে স্টোরেজ করা, 2 নম্বর হচ্ছে স্পার্মের মটিলিটি পাওয়ার প্রদান করা। এখানে স্পার্মগুলো মটিলিটি পাওয়ার অ্যাচিভ করে, 1 নম্বর ফাংশন। 2 নম্বর হচ্ছে এরা স্পার্মকে স্টোরেজ করে। এখানে স্পার্মের বেঁচে থাকার জন্য যা যা নিউট্রিশন বা যে এনভায়রনমেন্ট দরকার হয়, সেই এনভায়রনমেন্টটা পুরোপুরি ক্রিয়েট করে এপিডিডাইমিস। নর্মালি এখানে যখন স্পার্মগুলো মটিলিটি পাওয়ার অ্যাচিভ করলো, এরপরে শুরু হয় স্পার্মগুলোর সিলেকশন। মোটামুটি আমি ফার্স্ট টাইম কোনো ডিফেন্সের জন্য মিলিটারি কিছু এক্সাম নিয়ে কিছু স্টুডেন্টকে আমি সিলেক্ট করা হলো, এরা সিলেক্টেড। এরপরে ওদেরকে ক্যাম্পে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে ভালো মতো রাখা হয়। রাখার পর যখন ওদেরকে রেডি করা হলো ওরা ফিট বডির জন্য, এবার ওদেরকে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, ওদের হয়তো মাঠ পাস করানো হবে, এরা কি আদৌ কি এরা যোগ্য সেটা দেখার জন্য।
এখানেও তাই। এবার এই স্পামগুলোকে, এই এপিডিডাইমিসটা এরকম স্পাইরাল হওয়ার মেন অর্থ হলো এর লেংথটা বাড়ানো। এবার দেখে এখান থেকে স্পামগুলো এবার তার মটিলিটি, এটা কিন্তু এবার গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর দিকে উঠছে। ভাস ডিফারেন্সিয়াটা গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর দিকে আছে। স্পামগুলো এখান থেকে যাওয়ার সময় হাইড্রোস্ট্যাটিক ফোর্সের জন্য যায় না, এরা এখানে যায় মোটামুটি স্পামের মটিলিটি পাওয়ারের জন্য। মটিলিটি পাওয়ারের জন্য স্পামগুলো এবার এই এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্সিয়া ক্রস করে চলে আসে এখানে এই ইজাকুলেটরি ডাক্টের ক্ষেত্রে। এখানে ধরলাম 100% স্পাম আছে, এদের মধ্যে 100% স্পাম যে ইজাকুলেটরি ডাক্ট অব্দি পৌঁছাবে তার কোনো সম্ভাবনা নেই। হয়তো 10% কি 20% স্পাম ওই অব্দি পৌঁছালো, বাকি 80% স্পাম ওই অতটা জায়গা অব্দি পৌঁছাতে পারলো না। সেই স্পামগুলো কি হয়, সেই স্পামগুলো অ্যাপোপ্টোসিস ওয়েতে কিংবা এখানকার ম্যাক্রোফেজিক ফ্যাগোসাইটোসিস ওয়েতে ডিস্ট্রয় হয়ে যায়। ওকে, তাহলে যে স্পামগুলো ইজাকুলেটরি ডাক্ট অব্দি পৌঁছালো তারা হচ্ছে সিলেক্টেড স্পাম, মানে বডি তাকে সিলেক্ট করলো, এরা বডির বাইরে গিয়ে ফার্টিলাইজ করার সম্ভাবনা ক্যারি করে। তখনও ফার্টিলাইজ পাওয়ার এরা পায়নি, কিন্তু ওভামের কাছে অব্দি যাওয়ার পাওয়ারটা, মর্টিলিটি পাওয়ারটা এরা পেয়েছে। ওকে, তাহলে এপিডিডার্মিস থেকে মর্টিলিটি পাওয়ার হলো, ভাস ডিফারেন্সিয়া এরা সিলেক্টেড হলো। সিলেক্টেড হওয়ার পর এখানে ইজাকুলেটরি ডাক্টে এলো। এবার ইজাকুলেটরি ডাক্ট থেকে এরা এবার কোথায় আসবে, আমার ইউরোজেনিটাল ডাক্ট। এবার এখানে ইজাকুলেটরি ডাক্টে আসা মানে স্পামগুলো এবার বডির বাইরে বেরোনোর জন্য রেডি। স্পামগুলো বডির বাইরে বেরোবে। স্পাম হচ্ছে ইউনিক সেল। স্পাম মানে আমরা জানি স্পাম মানে হচ্ছে গ্যামেট সেল, একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম কন্টেনিং সেল। একটা সেল যদি বডির বাইরে আসে, ইউরেথ্রা দিয়ে সেল যদি বডির বাইরে চলে আসে, তাহলে সেলের তো সবসময় খাবার লাগে, অক্সিজেন লাগে। ও যদি সাফিসিয়েন্ট খাবার নিউট্রিশন না পায়, ওই সেল তো সঙ্গে সঙ্গে মরে যাবে। একটা সেলকে যদি বাইরে যদি আমি একটা সেলকে বাঁচিয়ে রাখতে হয়, কতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। নর্মালি সেল বডির বাইরে ফ্রি অবস্থায় বেঁচে থাকতে পারে না। আমার বডির বাইরে যদি একটা সেলকে রাখতে হয়, আমাকে প্রথমে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করাতে হবে যাতে এই এনভায়রনমেন্টটা সেলের ভেতরের অসমোটিক প্রেসারের সঙ্গে বাইরের অসমোটিক প্রেসার আইসোটনিক ফর্মে থাকে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সেলের ভেতরে যে মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো করার জন্য যে পিএইচ বা টেম্পারেচার দরকার, এই এনভায়রনমেন্টেও সেই পিএইচ কিংবা টেম্পারেচারটাকে মেনটেন করাতে হবে। 3 নম্বর হচ্ছে এখানে সাফিসিয়েন্ট ফুড সাপ্লাই করতে হবে যাতে প্রয়োজনে এরা এই ফুডগুলো নিতে পারে। তাহলে আমি একটা সেলকে যদি বডির বাইরে আমি তাকে যদি কিছুদিন বাঁচিয়ে রাখতে চাই বা তাকে পারফিউজ ফর্মে রাখতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে 3টে ক্রাইটেরিয়া খেয়াল করতে হয়। সেই সেলটাকে আইসোটনিক এনভায়রনমেন্টে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তাকে সাফিসিয়েন্ট নিউট্রিশন সাপ্লাই করতে হবে। 4 নম্বর হচ্ছে তার যে হোমিওস্ট্যাটিক স্টেট লাইক পিএইচ আর তার যে টেম্পারেচার ওটাকে মেনটেন করাতে হবে। তবেই সেলটা প্রপারলি ফাংশন করবে, আদারওয়াইজ সেলটা খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে যখনই একটা স্পাম রেডি হয়ে গেছে, স্পাম তো একটা ইউনিক সেল, স্পাম যখন বডির বাইরে পেরিয়ে যাচ্ছে তখন তো স্পাম একটু পরে মারা যাবে। স্পাম যাতে মারা না যায় ওর জন্য স্পামকে বডি, এই স্পাম বলছি, হ্যাঁ স্পামটা বডির বাইরে বেরোনোর সময় স্পামের সঙ্গে নেচার কি করে, এর সঙ্গে এমন কিছু মেটেরিয়াল এর সঙ্গে অ্যাড করে দেয় যে মেটেরিয়াল গুলো বডির বাইরে গিয়েও তার আইসোটনিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করাবে, তার পিএইচ টেম্পারেচার মেনটেনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, তার সঙ্গে সাফিসিয়েন্ট নিউট্রিশন দেবে। এরকম একটা এনভায়রনমেন্টাল ফ্লুইড এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয় যাতে স্পামটা বডির বাইরে গিয়েও বেঁচে থাকতে পারে। স্পামের মধ্যে এই যে এক্সট্রা ফ্লুইড দেওয়া হয়, সেই ফ্লুইডটা সঙ্গে স্পামটা অ্যাড করলে যে সলিউশনটা তৈরি হয় তাকে আমরা বলি সিমেন। সিমেন কি, সিমেন হচ্ছে স্পাম আর তার সঙ্গে স্পামের সার্ভাইভাল এনভায়রনমেন্টাল ফ্লুইড। সিমেন মানে হচ্ছে স্পাম প্লাস স্পাম সার্ভাইভাল এনভায়রনমেন্টাল ফ্লুইড। স্পামকে সার্ভাইভ করার জন্য যে এনভায়রনমেন্টাল ফ্লুইড দরকার হয় সেই ফ্লুইডটা এখানে সাপ্লাই করা হয়। সেই ফ্লুইড আর স্পামের সামেশনটা হচ্ছে আমাদের সিমেন। এবার
আমরা জানলাম কি স্পাম তৈরি হচ্ছে সেমিনিফেরাস টিউবুলে, সেখান থেকে রেটেটেস্টিস, সেখান থেকে ভাস ইফারেন্সিয়া, সেখান থেকে এপিডিয়ামিস, আমার ভাস ডিফারেন্স দিয়ে স্পাম তৈরি হলো। এবার স্পাম বেরিয়ে আসছে। এবার স্পামকে বেরোনোর সময় এখানে গিয়ে মনে পড়লো না, স্পাম যখন এবার বডির বাইরে যাচ্ছে তখন এবার তার সঙ্গে কিছু খাবার কিংবা কিছু জিনিস বেজে দিতে হবে। এবার প্রয়োজন পড়ে তার এই এনভায়রনমেন্টের, তাকে সার্ভাইভ করার জন্য কিছু এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করার কিছু মেটেরিয়াল। সেই মেটেরিয়াল গুলো এবার তৈরি করে কিছু গ্ল্যান্ড। তার মধ্যে একটা গ্ল্যান্ড হচ্ছে আমার সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকল যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডে কোনোদিনই স্পাম ঢোকে না। এই গ্ল্যান্ড থেকে সব সময় এক ধরনের সলিউশন বেরিয়ে আসে। কোথায়? এরা স্পামের সঙ্গে মিক্সড হয়। বক্তব্য হচ্ছে যে সলিউশনটা বেরিয়ে আসে, এটা কি সলিউশন? এটা একটা হচ্ছে মিউকাস সলিউশন, কিন্তু এটা হচ্ছে বেসিক মিউকাস সলিউশন। বেসিক, এটা হচ্ছে বেসিক মিউকাস সলিউশন। কেন? সিমেন্টটা বেসিক এনভায়রনমেন্ট থাকে, এটা হচ্ছে বেসিক মিউকাস সলিউশন। স্পামে সেমিনিফেরাস সেমিনাল ভেসিকলের যে ফ্লুইডটা, এটা একটা বেসিক মিউকাস রিলিজ করে। এরপর এখানে যেখানে ইজাকুলেটরি ডাক্টটা ইউরেথ্রার সঙ্গে অ্যাটাচ হয়, সেখানে আরেকটা লার্জ গ্ল্যান্ড থাকে। এখানে একটা লার্জ গ্ল্যান্ড থাকে এরকম। এখানে আরেকটা ইজাকুলেটরি ডাক্ট এদিকে আছে, এদিকে আরেকটা ইজাকুলেটরি ডাক্ট আছে। এখানে একটা লার্জ গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডটাকে আমরা বলি পোস্টেড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটাকে বলে পোস্টেড গ্ল্যান্ড। সেমনিফেরাস ভেসিকেলের যে কাজ সেটা বললাম বেসিক সিক্রেশন করা। এখানে যে পোস্টেড গ্ল্যান্ড থাকে, পোস্টেড গ্ল্যান্ডের লোকেশন কোথায়? ইজাকুলেটরি ডাক্ট আর ইউরেথ্রা যেখানে কানেক্টেড হয়, সেই কানেক্টিং রিজিয়ানে যে গ্ল্যান্ডটা লক্ষ্য করা যায়, সেই গ্ল্যান্ডটাকে আমরা বলি, সেই গ্ল্যান্ডটাকে অ্যাকচুয়ালি বলা হয় পোস্টেড গ্ল্যান্ড। পোস্টেড গ্ল্যান্ডের কাজ কি? পোস্টেড গ্ল্যান্ডের কাজও হচ্ছে সিক্রেশন করা। এরা কিছু লিকুইড সিক্রেট করে। এরাও বেসিক সলিউশন সিক্রেট করে বা বেসিক মিউকাস সিক্রেশন করে। এরপরে আরো দুখানা গ্ল্যান্ড থাকে, আরো একখানা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটাকে আমরা বলি বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড। বাল্ব ইউরেথ্রা বা যাকে বলে কাউপার গ্ল্যান্ড, সেটা এই যে ইউরেথ্রার যে ক্যানেল, ইউরোজেনিটাল ক্যানেল, সেই ক্যানেলের ওয়ালের পাশে এখানে কিছু গ্ল্যান্ড থাকে ছোট ছোট। এটা হচ্ছে অনলি মিউকাস গ্ল্যান্ড। এরা কিন্তু বেসিক নয়। বেসিক দুটো বললাম, সেমিনাল ভেসিকল আর পোস্টেড। এরা কিন্তু অনলি মিউকাস গ্ল্যান্ড। এরা কি কাজ, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই লেয়ারটাকে পুরো স্মুথ করা, যাতে ইজিলি সিমেন্টটা বেরিয়ে আসতে পারে। এখান থেকে অনলি মিউকাস রিলিজ হয়, এখান থেকে বেসিক মিউকাস নয়, অনলি মিউকাস। এই গ্ল্যান্ডটাকে আমরা বলি বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড, বা এটাকে বলা হয় কাউপার গ্ল্যান্ড। এটাকে আবার বলা হয় কাউপার গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড বা বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড। এবার খেয়াল কর, আমার রিপ্রোডাকশনের জন্য প্রয়োজন স্পাম। রিপ্রোডাকশনের জন্য প্রয়োজন স্পাম। আমার যদি সেমিনিফেরাস টিউবুল কোনোভাবে কেটে দিই, তাহলে কি স্পাম তৈরি হবে? তৈরি হবে না। আমি যদি কোনোভাবে, তাহলে আমাদের এই যে পুরো টেস্টিসের যে স্ট্রাকচার, টেস্টিসের স্ট্রাকচার কিন্তু ভাষা ইফারেন্সিয়া অবধি ধরা হয়, তার পরের পার্টটা কিন্তু টেস্টিসের বাইরে ধরা হয়। তাহলে ভাষা ইফারেন্সিয়া অবধি এই যে স্ট্রাকচার, এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলি প্রাইমারি অর্গান। এইটা কোনোভাবে এফেক্টেড হলে আমাদের স্পাম প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। স্পাম প্রোডাকশন বন্ধ হলে প্রো রিপ্রোডাকশন স্টপ। চলো, এবার এই স্পামটা এখান থেকে বাইরে বের করতে গেলে যে যে ক্যানেলগুলো সরাসরি পার্টিসিপেট করছে, সেই ক্যানেলগুলোর মধ্যে কারা পড়ছে? এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, ইউরোজেনিটাল ডাক্ট। এগুলো হচ্ছে ডাক্ট, কিন্তু সরাসরি এরা পার্টিসিপেট করছে কোথায়? আমাদের এতে রিপ্রোডাকশন। এদিকে বলা হয় সেকেন্ডারি অর্গান। আর কিছু গ্ল্যান্ড হচ্ছে, যেমন সেমিনাল ভেসিকল, এটা হচ্ছে আমার পোস্টেড গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো থাকার জন্য কি হচ্ছে, আমার স্পামটা বাইরে বেরিয়ে ঠিকঠাক প্রপারলি কাজ করতে পারছে। কিন্তু এই গ্ল্যান্ড না থাকলে কি হতো? না থাকলেও স্পাম বাইরে বেরোতো, কিন্তু বেশিক্ষণ টিকতে পারতো না, কিন্তু স্পামটা বাইরে বেরোতো। তাই এদের কাজটা সরাসরি নয়, এদের কাজটা ইনডাইরেক্টলি এরা পার্টিসিপেট করে। তাই এই তিনটে গ্ল্যান্ডকে আমরা বলি অ্যাক্সেসরি গ্ল্যান্ড।
এবার বলো এইটা পুরো হচ্ছে মেল বডির স্ট্রাকচার, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। কারো কোনো কনফিউশন থাকলে বলো। প্রতিটা জিনিস যখনই শর্ট নোট দেবে, শর্ট নোটের ক্ষেত্রে কোথা থেকে কতটা অবধি এক্সটেন্ডেড আর তার ফাংশনটা কি, এই দুটো বললেই হবে, আর তেমন কিছু এখানে লাগে না। বলো। এই যে ক্যানেল, সেই ক্যানেলগুলো স্ট্রাকচার আসবো। এই ক্যানেলের যে স্ট্রাকচার, সেই ক্যানেলগুলো বললাম একটা স্পাইরাল টাইপের ক্যানেল হয়, এরা এরকম। এই স্পাইরাল টাইপের ক্যানেলগুলোকে আমি যদি ক্রস সেকশন করি, যদি এটাকে ক্রস সেকশন করা হয়, স্পাইরাল টাইপের ক্যানেলটাকে যদি এরকম ভাবে ক্রস সেকশন করি, তাহলে আমি কি দেখবো? আফটার ক্রস সেকশন, আফটার ক্রস সেকশনের ক্ষেত্রে স্ট্রাকচারটা আমরা দেখবো এরকম টাইপের, তাই তো? আফটার ক্রস সেকশনে এরকম টাইপের একটা স্ট্রাকচার দেখবো। এই টাইপের স্ট্রাকচারটার মধ্যে আমরা যখন দেখবো, দেখবো এর মধ্যে অনেকগুলো সেলের লেয়ার থাকে, এর মধ্যে সিকুয়েন্সিয়ালি অনেকগুলো লেয়ার থাকে, এরকম ভাবে অনেকগুলো লেয়ার থাকে, অনেকগুলো সেল থাকে, লেয়ার বললে ভুল হবে, অনেকগুলো সেলের অ্যারেঞ্জ থাকে এইভাবে। মিডিলের পোর্শনটাকে বলা হয় লুমেন। এই লুমেনের মধ্যে স্পাম থাকে, এখানে স্পাম থাকে। আর এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো সব হচ্ছে স্পামের ডেভেলপমেন্টাল ফেজ, স্পামের ডেভেলপমেন্টাল স্পেস বা ফেজ। এই পুরো সেমিনিফেরাস টিউবুলটাকে যদি আমাকে স্টাডি করতে হয়, আমি এর একটা পার্ট নিয়ে স্টাডি করব। মানে আমি এইটুকু জিনিস আমি স্টাডি করার চেষ্টা করছি, পুরোটাকে নিয়ে স্টাডি করব না। এইটুকু স্টাডি করা মানে আমি কল্পনা করে নেবো পুরোটা স্টাডি করে নিচ্ছি। আমি এবার যেটুকু ছবি আঁকবো বা যেটুকু স্টাডি করব, এই সেমিনিফেরাস টিউবুলের এইটুকু পার্ট, এটুকু পার্টের মধ্যে দেখবো কতগুলো লেয়ার থাকে পরপর, এবং সেই লেয়ারগুলোর মধ্যে কি কি ডিভিশনাল ফেজ থাকে বা কি কি ইন্টারমিডিয়েট ফেজ থাকে স্পাম ডেভেলপমেন্টের, আর ফাইনালি স্পামটা কিভাবে তৈরি হয়। ওকে, এবার এই স্ট্রাকচারটা আমি বড় করে আঁকার চেষ্টা করছি। এবার এই স্ট্রাকচারটাকে আমি আঁকবো এখানে। কানেকশনটা বোঝো। টেস্টিসের মধ্যে সেমিনিফেরাস টিউবুলটা এরকম টিউব লাইক স্ট্রাকচার, কিন্তু টিউবের ক্যারেক্টার হচ্ছে স্পাইরাল। এই টিউবগুলোকে আমি ক্রস সেকশন করলাম, এরকম এরকম ক্রস সেকশন করলাম। ক্রস সেকশন টিউবগুলোকে আমরা এরকম ভাবে দেখি, ক্রস সেকশনের মধ্যে দেখি অনেকগুলো সেলের এরকম অ্যারেঞ্জ থাকে, অনেকগুলো সেল এভাবে অ্যারেঞ্জ থাকে, এবং সব দিকে সমানভাবে অ্যারেঞ্জ থাকে। এই অ্যারেঞ্জমেন্ট সেলগুলো সবগুলোকে একসঙ্গে স্টাডি করা সম্ভব না, বোর্ডের ক্ষেত্রে জায়গাটা বেশি লাগবে। তাই এদেরকে আমি এর একটা স্লাইস পার্ট কেটে নিলাম, একটা স্লাইস পার্ট নিয়ে আমি স্টাডি করার চেষ্টা করছি, একটা পার্ট কেটে নিয়ে এটাকে আমি স্টাডি করছি। ওকে, এবার এই ছবিটা আঁকবো কিভাবে থাকে। এই জায়গাটা বোঝানো গিয়েছে? কি বলতে চাইলাম? হ্যালো, স্লাইস পার্টটাকে বোঝাতে পেরেছি, এটা হচ্ছে সেমনিফেরাস টিউবুলের একটা পার্ট। এবার এই পার্টটাকে নিয়ে স্টাডি করছি আমি। ওকে, সেমিনিফেরাস টিউবুলের একেবারে যে বাইরের লেয়ার, সে একেবারে বাইরের লেয়ারে
থাকে বেসমেন্ট মেমব্রেন। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। একেবারে হুম পাঠিয়ে দেবো। এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুলের একেবারে বাইরের লেয়ার। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। কোনো কোনো সায়েন্টিস্ট মনে করেন সেমিনিফেরাস টিউবুলের বাইরে আরেক ধরনের মায়োএপিথেলিয়াল সেল থাকে। এখানে এক ধরনের মায়োএপিথেলিয়াল সেল থাকে। মায়োএপিথেলিয়াল সেল সম্বন্ধে আশা করি এর আগে আলোচনা করা হয়েছে। মায়োএপিথেলিয়াল বলে এক ধরনের সেল থাকে। এটা অন টাইপ অফ এপিথেলিয়াল সেল, যে এপিথেলিয়াল সেলের মধ্যে অ্যাক্টিন মায়োসিন থাকে। নর্মালি এপিথেলিয়াল সেল খালি লেয়ার তৈরি করে, তার কন্ট্রাক্টিং পাওয়ার থাকে না। যে এপিথেলিয়াল সেলের কন্ট্রাক্টিং পাওয়ার থাকে তাকে আমরা বলি মায়োএপিথেলিয়াল সেল। সেমিনিফেরাস টিউবুলের বাইরে মায়োএপিথেলিয়াল সেলের একটা লেয়ার থাকে, যে কি করে, যার কন্ট্রাকশনের সময় সেমিনিফেরাস টিউবুল থেকে স্পামগুলো বাইরে বেরোতে হেল্প করে। ওকে, এটা মডার্ন কনসেপ্ট। যাই হোক, সেমিনিফেরাস টিউবুলের একেবারে যে বাইরের লেয়ারটা, সেই বাইরের লেয়ারটাকে আমরা কি বললাম? বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনের ভেতরের দিকে একটা সেলের লেয়ার থাকে, যে সেলটাকে আমরা বলি জার্মিনাল এপিথেলিয়াম সেল বা জার্ম সেলের একটা লেয়ার থাকে। তাহলে এর ভেতরের দিকে আমি জার্ম সেলের একটা লেয়ার করছি। সব সেলগুলো নিউক্লিয়েটেড সেল। সব সেলগুলো নিউক্লিয়েটেড সেল। এটাকে বলা হয় জার্ম সেলের লেয়ার। যে জার্ম সেলের লেয়ারগুলো বেসমেন্ট মেমব্রেনের উপরে আছে। এদের মধ্যে পুরোটা জার্ম সেলের লেয়ার হলেও মাঝে মাঝে জার্ম সেলের পরিবর্তে একটা স্পেশাল টাইপের সেল এখানে লক্ষ্য করা যায়। কন্টিনিউয়াস জার্ম সেলের লেয়ার এখানে থাকে না। কন্টিনিউয়াস জার্ম সেলের লেয়ারের পরিবর্তে এখানে স্পেশাল টাইপের এক ধরনের সেল লক্ষ্য করা যায়। এই স্পেশাল টাইপের এই সেলগুলোকে বলা হয়, এরা হচ্ছে জায়েন্ট সেল বা দৈত্য আকৃতির কিছু সেল থাকে। এই সেলগুলোকে বলা হয় সার্টোলি সেল, নিউক্লিয়েটেড। তাহলে পুরো জার্মিনাল এপিথেলিয়ামের মধ্যে জার্ম সেল ছাড়াও কিছু কিছু জায়েন্ট সেল লক্ষ্য করা যায়, যে জায়েন্ট সেলগুলো বেসমেন্ট মেমব্রেন থেকে সেমিনিফেরাস টিউবুলের লুমেন অবধি এক্সটেন্ডেড থাকে। এই লার্জ আকৃতির সেলটাকে আমরা বলছি সার্টোলি সেল। ওকে, এই সেলগুলোকে আমরা বলছি সার্টোলি সেল। এদেরকে বলা হয় সার্টোলি সেল। এটা কিন্তু কন্টিনিউয়াস থাকে না, ডিসকন্টিনিউয়াস ফর্মে থাকে। এখানে আরেকটা সার্টোলি সেল করছি।
দুটো সার্টলি সেল, নিয়ারেস্ট দুটো সার্টলি সেলের এরা আবার ইন্টার কানেক্টেড থাকে, এরা ইন্টার কানেক্টেড থাকে টাইট জাংশন দিয়ে, এরা টাইট জাংশন দিয়ে অ্যাটাচ থাকে, ইন্টার কানেক্টেড বললে ভুল হবে, এরা অ্যাটাচ থাকে, দুটো নিয়ারেস্ট সার্টলি সেল আবার অ্যাটাচ থাকে কি দিয়ে, টাইট জাংশন দিয়ে অ্যাটাচ থাকে। এইভাবে এখানে হয়তো আরেকটা সার্টলি সেল আছে, এদিকে আরেকটা সার্টলি সেল আছে, এইভাবে টাইট জাংশন থাকার জন্য টাইট জাংশনের লুমিনাল সাইডে একটা কম্পার্টমেন্ট তৈরি করে, আর টাইট জাংশনের পোস্টেরিয়ার রিজনে আরেকটা কম্পার্টমেন্ট তৈরি হয়। এখানে দুটো কম্পার্টমেন্ট তৈরি হয়, একটাকে বলা হয় বেজাল কম্পার্টমেন্ট, একটাকে বলা হয় লুমিনাল কম্পার্টমেন্ট। Presence of tight junction between two adjacent Shirtley cell seminiferous tubules subdivided into two compartment, একটাকে বলা হয় এই পোর্শনটাকে আমরা বলি লুমিনাল কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট এটাকে বলা হয় বেজাল কম্পার্টমেন্ট। পুরো সেমনিফেরাস টিউবুলের মধ্যে এইভাবে দুখানা কম্পার্টমেন্ট ভাগ থাকে। এটাকে তো যদি বুঝতে অসুবিধা হয় এরকম ভাবে একটু চেষ্টা কর বোঝার। সেমনিফেরাস টিউবুল, এখানে এই সেলগুলো থাকে, এই জায়েন্ট সেলগুলো থাকার জন্য এরা টাইট জাংশন দিয়ে অ্যাটাচ থাকায় এইভাবে কন্টিনিউ সেমনিফেরাস টিউবুলের ভেতরে একটা কম্পার্টমেন্ট তৈরি হয়, ভেতরে একটা কম্পার্টমেন্ট তৈরি হয়, বাইরে একটা কম্পার্টমেন্ট তৈরি হয়। বাইরের কম্পার্টমেন্ট আর ভেতরের কম্পার্টমেন্টের মধ্যে কোনো মলিকিউল সেভাবে ট্রান্সপোর্ট হতে পারে না, কারণ টাইট জাংশন দিয়ে অ্যাটাচ থাকে। এই দুটো কম্পার্টমেন্টকে আমি ভাগ করলাম, ভেতরের কম্পার্টমেন্টটাকে বললাম লুমিনাল কম্পার্টমেন্ট, আউটসাইডের কম্পার্টমেন্টকে বললাম বেজাল কম্পার্টমেন্ট। কার রেসপেক্টে? প্রেজেন্স অফ টাইট জাংশন। কোন রকম কনফিউশন আছে? এই ডিভিশনটা ভালো করে বোঝ। প্রথমে জার্ম সেল ছিল, জার্ম সেলটা স্পার্মাটোগোনিয়াম সেলে কনভার্ট হলো, ঠিক আছে? এই স্পার্মাটোগোনিয়ামটা হচ্ছে ডার্ক টাইপ এ সেল। ডার্ক টাইপ এ সেল মানে কি, এদেরকে যখন স্টেন করা হয় তখন সেলগুলো কি হয়, ডার্ক কালার নেয়, তাই এটাকে বলা হয় ডার্ক টাইপ এ সেল। ওকে, তারপর এরা কি এই ডার্ক টাইপ এ সেলের মাইটোটিক ডিভিশন হয়, ডিভিশন হয়ে ম্যাক্সিমাম ডার্ক টাইপ সেল আর খুব লেস অ্যামাউন্ট লাইট টাইপ এ সেল তৈরি করে। লাইট টাইপ এ মানে কি, এরা স্টেন করলে হালকা কালার নেয়। তাহলে ডার্ক টাইপ এ সেল ডিভাইড হয়ে ডার্ক টাইপ এ আর লাইট টাইপ এ সেল তৈরি হলো। হলো, এই লাইট টাইপ এ সেল ফার্দার আবার ডিভাইড হয় মাইটোটিক দিয়ে, লাইট টাইপ এ আর টাইপ বি সেল তৈরি হয়। লাইট টাইপ এ আর ডার্ক টাইপ এ এরা একবার দুবার মাইটোটিক ডিভিশন হয়ে এদের নাম্বারটা এখানে একটা নির্দিষ্ট নাম্বার মেনটেন করে, কিন্তু যে টাইপ বি সেলটা তৈরি হলো সেই টাইপ বি সেলটা পরপর 5বার ডিভিশন হয়। কি ডিভিশন? মাইটোটিক ডিভিশন দিয়ে এখানে এদের নাম্বারটা 64 নাম্বার, একটা থেকে 64 টাইপ বি সেল তৈরি হয়। 5বার ডিভিশন হলে তাই হয়। তাহলে এখানে এই এই রিজিয়ানে কি হয়, টাইপ বি সেলের কনসেন্ট্রেশন বাড়তে শুরু করে। হলো? হ্যালো? টাইপ বি সেলের কনসেন্ট্রেশন বাড়তে শুরু করে। এবার টাইপ বি সেলের কনসেন্ট্রেশন যখন বাড়তে শুরু করে এই অবস্থায় ব্লাডে এফএসএইচ লেভেল বাড়ে। ব্লাডের এখানে আমরা কি জানি, এই সেমিনিফেরাস টিউবুলের বাইরে কি থাকে, বাইরে তো থাকে আমাদের ওই টেস্টিকুলার, এটা লোবিউল, টেস্টিকুলার লোবিউল তো এটা, এই টেস্টিকুলার লোবিউলের ভেতরে তো ব্লাড ভেসেল থাকে, যাকে আমরা বলি কি টিউনিকা ভাস্কুলারিস, তাই না?
এখানে টিউনিকা ভাস্কুলারিস থাকে। এই টিউনিকা ভাস্কুলারিস থেকে এফএসএইচ চলে আসে এই বেসমেন্ট মেমব্রেন ক্রস করে চলে আসে সার্টোলি সেল। সার্টোলি সেলের মেমব্রেনে এফএসএইচ রিসেপ্টর থাকে। এটা হচ্ছে মেমব্রেনাস রিসেপ্টর, এটা জি প্রোটিন কাপল রিসেপ্টর। এখানে যখনই এফএসএইচ বাইন্ড করে এই সাইক্লিক এমপি তৈরি করে, জিএস পাথওয়ে অ্যাক্টিভেট করে, দিয়ে পিকে তৈরি করে। পিকে তৈরি করে কি করে, এরা এক স্পেশাল এক ধরনের প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটাকে আমরা বলি প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এখান থেকে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি করে। প্লাজমিনোজেন, এখানে লেখা ভুল হলো, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি করে বা অ্যাক্টিভেট করে। এই প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি করে, এই টাইট জাংশনটাকে লুজ করে, টাইট জাংশনটাকে লুজ করে। টাইট জাংশনটা যখনই লুজ হয় তখন কি হয়, টাইপ বি ক্যাটাগরির যে সেল, টাইপ বি ক্যাটাগরি কি সেল, এগুলো স্পারমাটোগোনিয়াম সেল। এই স্পারমাটোগোনিয়াম সেলগুলো কি হয়, টাইট জাংশন ক্রস করে চলে আসে লুমিনাল কম্পার্টমেন্টে ফ্রম বেজাল কম্পার্টমেন্ট। বেজাল কম্পার্টমেন্ট থেকে চলে আসে লুমিনাল কম্পার্টমেন্টে কারা, টাইপ বি স্পারমাটোগোনিয়াম সেল। তারপরে এফএসএইচ এর অ্যাক্টিভিটির পর এটা আবার ক্লোজ হয়ে যায়। ওকে, এখানে একটা কথা বলি, এখানে যে অনেকগুলো স্পারমাটোগোনিয়াম সেল তৈরি হয়, এদের মধ্যে টাইপ বি স্পারমাটোগোনিয়ামটাকে বলা হয় ম্যাচিওর জার্ম সেল। আমি স্পারমাটোগোনিয়ামটাকে জার্ম সেলের আন্ডারে ফেললাম, দিয়ে আমি ফার্স্ট টাইম বললাম যে স্পারমাটোগোনিয়ামে যে টাইপ বি সেলটাকে বলছি ম্যাচিওর জার্ম সেল, আর বাকিগুলো ডার্ক টাইপ এ আর টাইপ এ, লাইট টাইপ এ, ওগুলো হচ্ছে ইমম্যাচিওর জার্ম সেল। তাহলে আফটার ম্যাচিওর জার্ম সেল ফরমেশন লাইক টাইপ বি সেল, দে আর translocate into luminal compartment in presence of plasminogen activator. ওকে, এই জায়গাটা ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আশা করছি নেই। বলো। তাহলে কি বললাম, টাইট জাংশন ক্রস করার পর স্পারমাটোগোনিয়া যে টাইপ বি সেল, তারা হচ্ছে ফার্স্ট একবার মাইটোসিস আর গ্রোথের থ্রু দিয়ে, মাইটোসিস আর গ্রোথের থ্রু দিয়ে কনভার্ট হয় প্রাইমারি স্পারমাটোসাইট। আফটার প্রাইমারি স্পারমাটোসাইট ফরমেশনের পর কি হয়, এটা ফার্স্ট মিওসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে কি হয়, এন ক্রোমোজোম কন্টেইনিং সেকেন্ডারি স্পারমাটোসাইটে কনভার্ট হয়। এই সেকেন্ডারি স্পারমাটোসাইট এরপর পরের স্টেপে কি হয়, পরের স্টেপে ফার্দার মিওসিস টুটা কমপ্লিট হবে। মিওসিস টু ফেজের মাধ্যমে এরা যে আরেকটা স্পেশাল টাইপের সেলে কনভার্ট হবে এন ক্রোমোজোম কন্টেইনিং, সেই সেলটাকে আমরা বলি স্পারমাটিড। 4 নম্বর, এটাকে বলা হয় স্পারমাটিড। না, হ্যাঁ, সেকেন্ডারি স্পারমাটিড সেলটাই সেকেন্ড মিওসিস ডিভিশনের থ্রু দিয়ে তৈরি হচ্ছে স্পারমাটিড। মিওসিস সেল ডিভিশনে কি হয়, মিওসিস সেল ডিভিশনে স্পারমাটিড যখন তৈরি হলো, স্পারমাটিড তৈরি হওয়ার পর কি হয়, এই স্পারমাটিড গুলো এবার সার্টালি সেলের এই যে অ্যাঙ্গুলার, এই যে ফোল্ডিং থাকে, এই যে ফোল্ডিং রিজিয়ান গুলো থাকে, ইনারভেটেড ফোল্ডিং রিজিয়ান, এরা আস্তে আস্তে
ইনারভেটেড ফোল্ডিং রিজিয়নের মধ্যে ঢুকে যায়। স্পারমাটিড সেলগুলো ইনারভেটেড ফোল্ডিং রিজিয়নের মধ্যে ঢুকে যায়। দেখবি কিছু কিছু কনসেপ্টে বলে যে এরা ফ্যাগোসাইটিক সেল এটাকে এনগাল্ফ করে, কিন্তু এই কনসেপ্টটা নয়। এরা কোনোদিনই সেলের মধ্যে ঢোকে না। এরা এই যে এদের যে ইনারভেটেড ফর্মগুলো আছে এই ফোল্ডিং ফর্মের সঙ্গে অ্যাটাচ হয় এবং এখান থেকে নিউট্রিশন নেয়। এখান থেকে নিউট্রিশন, আদার্স এনজাইমের অ্যাক্টিভিটি, অনেক কিছু এর উপর কাজ করে এবং এই স্পারমাটিডটা কনভার্ট হয়ে যায় কিসে? এটা স্পার্মে কনভার্ট হয়ে যায়। এইটা এরকম ভাবে স্পার্মে কনভার্ট হয়ে যায়। তাহলে প্রথমে কি হয়? এরা স্পারমাটিড তৈরি হওয়ার পর এরা ফোল্ডিং রিজিয়নের সঙ্গে, এটা এপিক্যাল ফোল্ডিং রিজিয়ন, তার সার্টলি সেলের এপিক্যাল ফোল্ডিং রিজিয়নের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়। আপনার অ্যাটাচমেন্টের পর এখান থেকে সাফিসিয়েন্ট নিউট্রিশন নেওয়ার পর সেটা কনভার্টেড হয় কিসে? স্পার্মে। এবং স্পার্মে কনভার্ট হওয়ার পর সেটা এখানে বেরিয়ে আসে কোথায়? লুমেনে। এইটাকে, এই যে ফেজ, এই ফেজটাকে বলা হয় ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজ। তাহলে পরপর কটা স্টেপ পেলাম আমি এখানে? প্রথমে পেয়েছি আমরা এখানে স্পারমাটোগোনিয়া, যে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে তৈরি হয়েছে প্রাইমারি, আর গ্রোথের মাধ্যমে তৈরি হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। সেখান থেকে ফার্স্ট মিওসিস দিয়ে তৈরি হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেখান থেকে সেকেন্ড মিওসিস দিয়ে তৈরি হলো স্পারমাটিড। স্পারমাটিডটা এবার ম্যাচুরেশন হয়ে তৈরি হলো স্পার্ম। এই পুরো প্রসেসটা স্পারমাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরি হওয়ার যে প্রসেস, এটাকে আমরা বলি স্পারমাটোজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিস হচ্ছে স্পার্ম তৈরি হওয়ার প্রসেস, যেটা স্পারমাটো